একদিন আমার বাসায় কেউ ছিল না। আমি তখন গোসল করে ভেজা চুল আঁচড়াচ্ছিলাম। এমন সময় রনি ভাই এসে আমার রুমে হাজির। এসেই আমাকে বলতে লাগল, বাহ, আজকে তোকে একদম চমৎকার লাগছে। আজকে তুই একেবারে নায়িকার মতো লাগছিস। আজকে তোর জামাই স্বামী আদনান বাড়িতে নেই। আসার পথে দেখে আসলাম সিনেমা হলে একটা ভালো সিনেমা চলছে। শুনেছি তুই সিনেমা দেখতে অনেক পছন্দ করিস। চল আজকে তোকে সিনেমা দেখাতে নিয়ে যাই। কি বলিস? রনি ভাইয়ের সাথে সিনেমা দেখতে যাবি? একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে গু। রনি ভাই বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম রনি ভাইয়ের সাথে সিনেমা দেখতে যেতে। তারপর রনি ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলে রনি ভাই আর আমার জন্য আলাদা একটা কেবিন নেয়। কেবিনটা ছিল লাইফবিহীন। সিনেমার এক পর্যায়ে মাঝে মাঝে যখন অন্যরকম কিছু আসত, তখন রনি ভাই কেমন জানি হয়ে যেত। আর আমি একটু ইতস্তত বোধ করে বলতাম, রনি ভাই, আমরা সিনেমা দেখতে এসেছি, অন্য কিছু নয় গি। তারপর রনি ভাই আমাকে বলল, আরে ভয় পাস না, সিনেমা দেখতে এসে এমন কিছু হয়, এটা স্বাভাবিক, তুমি কিছু মনে করো না কি। তারপর এক পর্যায়ে রনি ভাই আমাকে সিনেমা হলের কেবিনের মধ্যে। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমি নুসরাত আহমেদ। আমার ডাক নাম নুসি। আমি বাংলাদেশি একজন মেয়ে। গত 4 বছর আগে প্রবাসী এক ছেলের সাথে আমার বিয়ে হয়। আমি গ্রামের সহজ সরল একজন মেয়ে। বিয়ের 3 মাসের মাথায় আমার স্বামী আদনান আমাকে রেখে বিদেশ চলে যায়। বিয়ের পরিপূর্ণ স্বাদ, বিয়ের পরিপূর্ণ আকাঙ্ক্ষা, কোনো কিছুই আমি পেলাম না। 3 মাসে তো আর একজন আরেকজনকে ভালো করে চেনা যায় না। তারপরেও আমার স্বামীকে আমি যথেষ্ট পরিমাণ চিনতে বা জানতে পেরেছিলাম। সে আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত। আমাদের ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। কিন্তু যখন আমার স্বামী আদনান বিয়ের 3 মাস পর আমাকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছিলেন, তখন আমার কাছে মনে হয়েছিল আমি নিঃসঙ্গ, আমি একা। খুব খারাপ লেগেছিল তাকে বিদায় দিতে। কিন্তু তাকে বিদায় না দেওয়ার কোনো উপায় ছিল না। কারণ আমার স্বামী বিদেশে চাকরি করে, এই চাকরি দিয়ে আমাদের সংসার এবং পরিবারের সম্পূর্ণ খরচ চলে। আর এদিকে দেশে থাকতাম আমি আমার শাশুড়ি রেহানা এবং আমার এক ননদ সুমিকে নিয়ে। আমার স্বামী যখন বিদেশ চলে যাচ্ছিলেন, তখন আমার কাছে মনে হয়েছিল আমার মাথার উপর যেন আসমান ভেঙে পড়েছিল। তারপর অনেক কষ্টে আমি আমার স্বামীর অনুপস্থিতিতে মাস পার করলাম। বন্ধুরা, আমার বয়স তখন 7 থেকে 8 বছর হবে। আর বুঝতেই তো পারছেন বন্ধুরা, এই বয়সের মেয়েরা কেমন হয়ে থাকে। স্বামীর ভালোবাসা, স্বামীর কাছ থেকে স্নেহমায়ামতা ইত্যাদি পাওয়ার জন্য মনটা কেমন ব্যাকুল হয়ে থাকে। আমার স্বামী বিদেশ যাওয়ার পর বুঝতে পারলাম আসলে বিবাহিত মেয়ে স্বামী ছাড়া একা থাকা কতটা কঠিন। বিয়ের পূর্বে একা থাকা যায়, কিন্তু বিয়ের পর একা থাকা অনেক কঠিন হয়ে পড়ে। সেটা তারাই বুঝবে যারা আমার মতো পরিস্থিতিতে পড়েছেন, যাদের স্বামী প্রবাসী আছে। তারাই কেবল এই দুঃখ, এই কষ্ট, এই যন্ত্রণাটা বুঝবে। আমার স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পরেই আমার শাশুড়ি রেহানা, শ্বশুর করিম, আমার ননদ সুমি সবাই মিলে আমার সাথে কেমন আচরণ করে। মনে হতো যে আমি তাদের পরিবারের কেউ নই। বিভিন্ন সময় আমাকে বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলে, যা আমি কখনো অন্ততপক্ষে শ্বশুর শাশুড়ির নিকট থেকে আশা করিনি। বন্ধুরা, বিয়ের পূর্বে বাবার বাড়িতে জীবনটা কত না সুখের ছিল, কতই না স্বাধীনতা ছিল। কিন্তু বিয়ের পর বুঝতে পারলাম জীবন কাকে বলে। একদিকে আমার স্বামী আদনান প্রবাসে থাকে, অন্যদিকে শ্বশুর শাশুড়ি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলে। বাসায় একা একা থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল, কাউকে বোঝাতে পারছিলাম না মনের কষ্ট, মনের যন্ত্রণা। আমার স্বামীকে আমি পরিপূর্ণ বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তাতে কোনো কিছুই হচ্ছিল না। তাকে ছাড়া যে আমার থাকা মৃত্যু যন্ত্রণার সমান হচ্ছিল, তাকে কোনোভাবেই বুঝতে পারছিলাম না। অবশেষে যখন আমি আমার ভিন্ন রূপ দেখাতে শুরু করলাম, তখন সে বিদেশ ছেড়ে আমার জন্য দেশে আসতে বাধ্য হয়েছিল। নইলে পাখি অন্য ডালে উড়াল দিয়ে চলে যেত, এটা সে খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিল। তারপর এক পর্যায়ে বন্ধুরা, আমার স্বামী আদনান বিদেশ থেকে আবার দেশে চলে আসলো। খুব ভালোই চলছিল আমাদের বিবাহিত জীবন। বিদেশ থাকাকালীন অবস্থায় আমার স্বামী মোটামুটি ভালো ইনকাম করেছিল, কিন্তু দেশে এসে ইনকামের রাস্তা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল। আর এদিকে আমার স্বামীর পড়ালেখা খুব বেশি ছিল না যে কোথাও গিয়ে চাকরি বাকরি করবে।
অবশেষে আমার স্বামী সিদ্ধান্ত নিল যে একটা অটো গাড়ি কিনবে এবং অটো গাড়ি চালিয়ে যে পরিমাণ ইনকাম পাবে তা দিয়েই আমাদের পরিবার, আমাদের সংসার খুব ভালো করে চলে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী আমার স্বামী একটা অটো কিনে নিল। কিন্তু এর ভিতরে আর একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমাদের পরিবারে। আমার শ্বশুর করিম, শাশুড়ি রেহানা এবং আমার ননদ সুমি সবাই মিলে আমার গলার চেনটা চুরি করে নিয়ে গিয়েছিল। এই দোষ পড়েছিল আমার উপরে। এ নিয়ে আমাদের পরিবারে অনেক বড় ঝগড়া হয়ে যায়। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি চুরি না করেও আজকে চোর হয়ে গেলাম, আমাকে চোর সাজানো হয়েছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি এই ফ্যামিলিতে আর থাকব না। যেখানে চুরি না করেও আমি চোর হয়ে গেলাম, সেই ফ্যামিলিতে কি করে আর থাকি? আমি আমার স্বামী আদনানকে বিস্তারিত বললাম যে এই ফ্যামিলিতে আমি আর থাকব না, কারণ যেখানে আমার কোনো ইজ্জত নেই, আমার কোনো সম্মান নেই, সেখানে আমি আর এক সেকেন্ডও থাকব না। আমি আমার স্বামীকে বললাম, তুমি যদি আমাকে নিয়ে ভিন্ন কোথাও চলে যাও, প্রয়োজনে শহরে আমরা কোথাও বাসা ভাড়া করে থাকব, তারপরেও এই ফ্যামিলিতে আর থাকব না, নইলে আমি বাপের বাড়ি চলে যাবগু। আমার স্বামী আমার মন রক্ষা করতে আমাকে নিয়ে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা হয়ে গেল এবং আলাদা হওয়ার পর আমরা শহরে একটা বাসা নিয়ে সেখানেই বসবাস করতে শুরু করলাম। শহরে থেকে আমার স্বামী অটো গাড়ি চালায়। প্রতিদিন যে পরিমাণ রোজগার হয় তা দিয়ে আমাদের সংসার খুব ভালো চলে যাচ্ছিল। কিন্তু মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল আমার জীবনে। আর তা হলো, বন্ধুরা, আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেই বাসার পাশের রুমে সিএনজির এক ড্রাইভার শাহিন ভাড়া থাকত তার স্ত্রীকে নিয়ে। তো প্রথমে লোকটাকে আমার খুব ভদ্র মনে হয়েছিল, কিন্তু দিন যত যাচ্ছিল তত ওই লোকটা আমার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছিল। একদিন সিএনজি ড্রাইভার শাহিন আমাকে ডাক দিয়ে বলল, এই যে শুনুন, আপনাকে না দেখতে আমার ছোট বোনের মতো মনে হয়। আমার একটা ছোট্ট বোন ছিল, তার যখন বয়স 10 তখন সে মারা যায়। দেখতে ঠিক আপনার মতোই ছিল, তাই আপনাকে আমার বোন বলতে অনেক ইচ্ছে করছে। তুমি কি আমাকে সেই অধিকার দিবে? তোমাকে দেখার পর থেকে আমার ছোট বোনের কথা বেশি বেশি মনে পড়ছে। তোমার মধ্যে আমি আমার একমাত্র আদরের ছোট বোনের ছায়া খুঁজে পাই। কি বল বন্ধুরা? সে লোকটির কথা শুনে সেদিন আমার মনের ভেতরটা একেবারে গলে গিয়েছিল এবং তাকে ভাই বলে মেনে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সেটা আমার স্বামী আদনানকে জানিয়েছিলাম। আমার স্বামী বলল, তোমার যা ভালো মনে হয় তাই করে। কি আমার স্বামী আমাকে প্রচণ্ড বিশ্বাস করত, আমাকে কখনো অবিশ্বাস করত না। তাই আমি তাকে আমার ভাই বলে স্বীকার করে নিয়েছিলাম। লোকটি আমাকে বোনের মতোই দেখত, একেবারে ছোট বোনের মতোই। তারপর থেকে বন্ধুরা, লোকটি আমাকে এতটাই ভালোবাসত, একেবারে আমার সহোদর ভাইয়ের চাইতেও আরও বেশি আমাকে ভালোবাসত। আমি যে কোনো কিছু চাওয়ার আগেই আমি তার কাছ থেকে পেতাম। যদি কোথাও যেত, কোনো কিছু হলেও আমার জন্য নিয়ে আসত। আমার প্রতি লোকটির মধ্যে থাকা এত পরিমাণ ভালোবাসার জন্য সত্যিকার অর্থে আমি তাকে অনেক বিশ্বাস করে ফেলেছিলাম, যার মাসুল আমাকে দিতে হয়েছিল সারাটা জীবন। বন্ধুরা, আমার স্বামী সে ছিল একজন অটো গাড়ি চালক। আমার স্বামীও গাড়ি চালাত, সারাদিন পরিশ্রম করে সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ত। আর এদিকে আমার কথিত ভাই ছিল একজন সিএনজি ড্রাইভার। এখানে আমরা যে বাসায় ভাড়া থাকতাম সেখানে সেও ভাড়া থাকত। কিন্তু কি যেন এক ভুল বোঝাবুঝির কারণে তার বউ বাপের বাড়ি চলে যায় আর আসে না। 3-4 মাস হয়ে গেল, তারপরও আর আসে না। আর এদিকে সে তো আমার কথিত হলেও আমার ভাই। সে আমাকে বোন বলে ডেকেছে। আসলে বন্ধুরা, আমার মনটা ছিল অনেক সরল সহজ, তাই সবাইকে বিশ্বাস করে ফেলতাম। আর সেই দৃষ্টিকোণ থেকে আমিও তাকে বিশ্বাস করে ফেলি। আমার ভাইয়ের বউ চলে যাওয়ার পর আমার ভাই একা একা রান্না করে খাবে, সেটা তো কোনোভাবে দেওয়া যাবে না। তাই প্রত্যেকবার আমি আমার ভাইকে রান্না বান্না করে আমি খাওয়াতাম। আমার রান্না বান্না খেয়ে আমার ভাইয়ের খুব খুশি হতো, কারণ আমার রান্না বান্না অনেক সুস্বাদু হতো। আমার ভাই শাহিনকে ইদানিং দেখছি সিএনজি চালাতে বেশি যাচ্ছে না, শুধু বাসা থেকে আমার সাথে গল্প করতে পছন্দ করে। আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। আমিও ভাইয়ের সাথে এভাবে গল্প করতে করতে একেবারে ফ্রি হয়ে গেলাম, একেবারে বন্ধুর মতো হয়ে গেলাম। আর এদিকে আমার স্বামী বেশিরভাগ সময় বাসায় থাকতো না, অটো চালাতে চলে যেত। আমার স্বামী শুধু দুমুঠো খাওয়ার জন্য বাসায় আসত, অন্যথায় সব সময় শুধু টাকা ইনকাম করার চিন্তাই করত। কি বল বন্ধুরা? আমার পাতানো ভাই আমার সাথে ধীরে ধীরে এমন ফ্রি হওয়া শুরু করল, যা ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চলে গেল এবং তা এক পর্যায়ে আমাদের মধ্যে ভিন্ন এক রূপ ধারণ করল। একদিন আমার বাসায় কেউ ছিল না।
আমি তখন গোসল করে ভেজা চুল আঁচড়াচ্ছিলাম। এমন সময় শাহিন ভাই এসে আমার রুমে হাজির। এসেই আমাকে বলতে লাগল, বাহ, আজকে তোকে একদম চমৎকার লাগছে। আজকে তুই একেবারে নায়িকার মতো লাগছিস। আজকে তোর জামাই আদনান বাড়িতে নেই। আসার পথে দেখে আসলাম সিনেমা হলে একটা ভালো সিনেমা চলছে। শুনেছি তুই সিনেমা দেখতে অনেক পছন্দ করিস। চল আজকে তোকে সিনেমা দেখাতে নিয়ে যাই। কি বলিস? শাহিন ভাইয়ের সাথে সিনেমা দেখতে যাবি? একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হবে গু। শাহিন ভাই বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম শাহিন ভাইয়ের সাথে সিনেমা দেখতে যেতে। তারপর শাহিন ভাইয়ের সাথে সিনেমা দেখতে গেলে শাহিন ভাই আর আমার জন্য আলাদা একটা কেবিন নেয়। কেবিনটা ছিল লাইফবিহীন। সিনেমার এক পর্যায়ে মাঝে মাঝে যখন অন্যরকম কিছু আসত, তখন শাহিন ভাই কেমন জানি হয়ে যেত। আর আমি একটু ইতস্তত বোধ করে বলতাম, শাহিন ভাই, আমরা সিনেমা দেখতে এসেছি, অন্য কিছু নয় গি। তারপর শাহিন ভাই আমাকে বলল, আরে ভয় পাস না, সিনেমা দেখতে এসে এমন কিছু হয়, এটা স্বাভাবিক, তুমি কিছু মনে করো না কি। তারপর এক পর্যায়ে শাহিন ভাই আমাকে সিনেমা হলের কেবিনের ভিতরে এমন এক আচরণ করেছিল যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কি বল বন্ধুরা, সেদিন কৌশলে পরে আমাকে সেদিন এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল। কি বল বন্ধুরা, সেদিনের ঘটনাকে কেন্দ্র করে আরও বহুবার আমার তার সাথে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছিল, যা আমার স্বামী আদনান এক পর্যায়ে জানতে পেরে গিয়েছিল, যার ফলে আমার স্বামী ক্ষুব্ধ হয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি তো ভেবেছিলাম আমার পাতানো ভাই শাহিন যেহেতু আমাকে এত ভালোবাসে, সে হয়তো আমাকে বিয়ে করবে, কিন্তু সে অবশেষে আমাকে কিছুদিন তার উদ্দেশ্য হাসিল করে সেও আমার কাছ থেকে দূরে সরে চলে যায়। দুঃখের কথা তোমাদেরকে কি বলব বন্ধুরা, এইভাবে আমার দ্বিতীয় বিয়ে হলো, কিন্তু সংসারও আমার টিকল না। এখন আমি খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করছি। কি বলব বন্ধুরা তোমাদেরকে, একটি ভুল আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। আমার কত সুন্দর সাজানো গোছানো সংসারটাকে মানুষ নামের সেই পাতানো ভাই শাহিনের কারণে আজকে আমার জীবনটা এমন পর্যায়ে গিয়েছে যেখানে আর কোনো শান্তি নেই, শুধু অশান্তির পাহাড় জমে আছে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথাই বলতে চাই, পৃথিবীতে বাবা মার পরে স্বামী নামের যে বটগাছ, এই বটগাছটাকে যদি একবার কোনো মেয়ে হারিয়ে ফেলে, তাহলে হয়তো পরবর্তীতে তার জীবনটা খুব ভালো কাটে না। তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করব, তোমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু এমন ভুল করো না যার কারণে ডিভোর্সের মতো পর্যায়ে চলে যায়, যেটা হয়েছিল আমার জীবনে। আর এই সাজাও আমি হাতে হাতে পাচ্ছি। বন্ধুরা, এত কিছুর পরেও আমি যেটা অনুভব করতে পেরেছি সেটা হলো, পৃথিবীতে বাঁচার জন্য একটা মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে তার রেজিস্ট্রিকৃত স্বামী। বাকিরা সবাই সুবিধাভোগী।